মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী। প্রতি বছর ৫,০০০-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়, জানালেন সড়কমন্ত্রী। এবং ফেনীর নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল বা দুপুরের খাবার কর্মসূচির কার্যকারিতা যাচাইয়ে ২টি জেলায় পাইলট প্রকল্প চালুরও নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে সরকার প্রধানকে বিস্তারিত অবহিত করা হয়। প্রতি বছর ৫,০০০-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এই সংখ্যাটি কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন করতে সরকার কাজ করছে। সকালে তেজগাঁওয়ে সড়ক ভবনে জরুরি চিকিৎসায় অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, চালক ও পথচারীদের সচেতন করা গেলে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। পাশাপাশি হাইওয়ের পাশের হাসপাতালগুলোতে আলাদা ইউনিট গঠন ও ১০ কিলোমিটারের মধ্যে যাতে অ্যাম্বুলেন্স থাকে তা নিশ্চিত করা হবে বলে জানান সড়কমন্ত্রী। সড়কে প্রতি বছর দুর্ঘটনায় মৃত্যুর হার বাংলাদেশে খুবই অ্যালার্মিং, ৫,০০০-এর কাছাকাছি। আমাদের যে অঙ্গীকার রয়েছে ২০৩০ সালের মধ্যে এই ৫,০০০-এর কাছাকাছি লোক প্রতি বছর জীবন দিচ্ছে, তা অর্ধেকে হ্রাস করা, তাহলে সেটা সম্ভব হবে। আমরা চাইব হাইওয়ের পাশে যে সমস্ত হাসপাতালগুলি আছে সেখানে আলাদা ইউনিট একটা থাকবে এবং ১০ কিলোমিটারের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আমাদের রাখার যে পরিকল্পনা আছে সেটা আমরা নিশ্চিত করব। কিন্তু অ্যাম্বুলেন্সগুলি যথাযথ সুবিধা নিয়ে আহত হওয়া বা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যাতে প্রাথমিক এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারে সেই প্রস্তুতিগুলি হাসপাতালে থাকতে হবে। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। এছাড়া ৪ জনকে যাবজ্জীবন ও ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার হাইকোর্টের বিচারপতি ভীষ্ম দেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। মৃত্যুদণ্ড বহাল রাখা ২ আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা সহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ১৬ জনের মধ্যে আজকে হাইকোর্ট বিভাগ, মাননীয় হাইকোর্ট বিভাগ ২ জনের আপনার ডেথ বহাল রেখেছেন। একজন হলো ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, আর আরেকজন হলো শাহাদাত হোসেন শামীম। আর ৪ জনের তাদের কনভিকশন বহাল রাখছেন, বাট তাদের সেন্টেন্সটাকে ডেথ থেকে কমিউট করে লাইফে করেছেন। আর এই হলো ৬ জন, ৪ জন কমিউট করে লাইফে এনেছেন আর ২ জনের ডেথ বহাল, এই ৬ জন, আর বাকি ১০ জনকে একুইটাল করেছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার খাতের উন্নয়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গত ৬ মাসের কার্যক্রম, সরকারি নীতি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি জানান, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিপিপি মডেলে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বৈঠকে বাংলাদেশের সঙ্গে মার্কিন সরকারের বিদ্যমান সুসম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার ক্ষেত্রে উভয় পক্ষই একমত পোষণ করেছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সরকারের পলিসি এবং আমাদের যে ইস্তাহারে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয় থেকে বিগত 6 মাসে কতদূর নোটিশে করেছি, অগ্রগতি কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। বাংলাদেশের সাথে মার্কিন সরকারের যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক যাতে আরো গভীর হয় এবং সামনের দিকে যাতে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে মাননীয় মন্ত্রী এবং উনি একমত হয়েছেন এবং সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব। দেশের পর্যটন ও সংস্কৃতি খাতকে আরও গতিশীল করতে দুই মন্ত্রণালয় ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে পর্যটন ও সংস্কৃতি খাতের সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা হবে। মূল কথা হচ্ছে যে আমরা যৌথভাবে কাজ করতে চাই, বিমান এবং পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়। সেজন্য আমরা একটা সিদ্ধান্তে মোটামুটি উপনীত হয়েছি যে আমরা যৌথ কার্যক্রম করার জন্য একটা এমওইউ করব, আমরা একটা টাস্ক ফোর্স করব আমরা, এবং আমরা খুবই দ্রুতই একটা পাইলট স্কিম নেব, যাতে করে আমরা এই পাইলট স্কিমের সফলতাকে আমরা আমাদের অভিজ্ঞতায় ধারণ করে আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা সেইভাবে আমাদের শিল্প সংস্কৃতির সমস্ত বিষয়গুলোকে আমরা ডেভেলপ করতে পারি। এদিকে পর্যটন খাত থেকে দেশের জিডিপিতে বর্তমানে 2 থেকে 3% অবদান রাখা সম্ভব বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আমাদের বর্তমানে পর্যটন খাতে আমরা 2 থেকে 3% জিডিপি অর্জন করতে পারি। সেটা আমাদের দুই মন্ত্রণালয়ের সম্পৃক্ততায় আমার কাছে মনে হয় তার যে আশা 7 থেকে 8% আমাদের জিডিপি উন্নীত করা, এই কারণেই আমাদের এই প্রাথমিক পর্যায়ে আমাদের এই আজকের এই সিদ্ধান্তটি নেওয়া। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে প্রায় 12 থেকে পৌনে 13 বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীদের টাস্কফোর্স গঠনের প্রস্তাব দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কেরই প্রতিফলন বলেও জানান তিনি। দুই দেশের মধ্যে এখনো প্রায় 12 বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। গত বছরও 13 বিলিয়ন ডলারের মতো, প্রায় 15 বিলিয়ন। গত বছরও ভারতের রপ্তানি ছিল প্রায় 11 বিলিয়ন। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের হাই কমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স করা এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য, আরেকটি হচ্ছে এখানকার ডিজিটাল অবকাঠামো নির্মাণের জন্য, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্ক ফোর্স করা। এদিকে ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন থাকলেও এর প্রভাব অর্থনীতিতে পড়বে না। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেখুন, দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল ওইটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ, আর যখন লোকেরা ভাববে
যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন তিনি। বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে এবং জনগণের মাঝে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এ সময় স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবে তা স্থানীয় নেতাকর্মীরা ঠিক করবে বলেও জানান তিনি। নেতাকর্মীরা তাদেরকে সারা দেশের যারা হয়তো দুই একজন থাকতে পারেন, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন, দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতাকর্মীরা যাতে তারা জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন। জরিপে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি, প্রায় 54, 55, 56%। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বেশি, 65-66%। বিএনপি সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিগত সরকারের ওপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলীয় কার্যালয়ে বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। নাহিদ ইসলাম অভিযোগ করে আরও বলেন, বিএনপি সরকার 180 দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতি সহ মোটা দাগে 29টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই তারা রক্ষা করতে পারেনি। এ সময় 11 দলীয় ঐক্যের বিভাগীয় লং মার্চ থেকে সরকারকে কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি গণ আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবার পুষ্টি চিড়িগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। টেকনাফে পৃথক অভিযান চালিয়ে 5 কেজি আইস এবং 5,000 পিস ইয়াবা সহ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, ভোররাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর গোলারচর এলাকায় অভিযান চালালে পাচারকারীরা ঝাউবনে একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে পুটলি থেকে 5 কেজি আইস উদ্ধার করা হয়। এছাড়া গতরাতে কেরুনতলী এলাকার সন্দেহজনক অটোরিকশায় তল্লাশি চালিয়ে 5,000 পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়। এদিকে মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। নারী টি-20 বিশ্বকাপ শেষে ফিটনেস ও স্কিল ক্যাম্প করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনে নারী এশিয়া কাপকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে সোমবার মিরপুরে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নারী বিপিএল আয়োজনের বিষয়ে কথা বলেন বিপিএলের নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি জানান, নারী বিপিএলের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিকে নারী ক্রিকেটারদের লঙ্গার ভার্সন ক্রিকেটে আরও অভিজ্ঞ করে তুলতে পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান বিসিবির এ পরিচালক। তিনি বলেন, মেয়েদের লঙ্গার ভার্সন ক্রিকেটে অভিজ্ঞতা বাড়ানোর বিষয়টি নিয়ে ভাবছে বোর্ড।
বাংলাদেশ সফরে এসে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের 5 সদস্যের প্রতিনিধি দল। পাশাপাশি বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। আজ এক বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি জানায় বাফুফে। এতে বলা হয়, দুই স্টেডিয়ামের মাঠের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ব্রাজিলের প্রতিনিধিরা। তবে ড্রেসিং রুম, টেকনিক্যাল রুম এবং নিরাপত্তা গেটের অবকাঠামো আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন। ঢাকায় সফর শেষে দেশে ফিরে প্রতিনিধি দলটি ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে প্রতিবেদন দেবে। এরপর দুই দেশের ফেডারেশনের আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশকে ব্রাজিলে খেলতে আমন্ত্রণ এবং বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা হবে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী। প্রতি বছর 5,000-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়, জানালেন সড়কমন্ত্রী। এবং ফেনীর নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।